সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে ঐতিহাসিক চুক্তি হয়েছে বলা যায়। এটি শান্তি চুক্তি। এই চুক্তির পর সারা বিশ্বে এক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এটা অবশ্যই পজিটিভ প্রতিক্রিয়া। সারা বিশ্ব অভিনন্দন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে এবং এই চুক্তি যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সে কথা বলছে। অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, অভিনন্দন জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, অভিনন্দন জানিয়েছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, কাতার, পাকিস্তান। তারা সবাই আশা করেছে এই চুক্তি বাস্তবায়ন হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। তবে অনেকেই এই চুক্তি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, বিশেষ করে ইসরায়েলের কারণে। অনেকেই বলেছেন যে ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন করতে দেবে কিনা সেটাই হলো বড় প্রশ্ন। তারা সাবোটাজ করতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে কিছুদিন আগে পদত্যাগ করা জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জো কেন্ট, তিনি সরাসরি বলেছেন আমেরিকান প্রশাসন যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলকে তহবিল যোগান দেওয়া বন্ধ করবে ততক্ষণ এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা কম। অর্থাৎ আমেরিকা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলকে আর্থিকভাবে সহায়তা দিতেই থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল এই চুক্তি বানচালের নস্যাতের চেষ্টা করবে। তার মানে তার সামরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত সে এই চুক্তি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে, এই যে যারা ইসরায়েলের ব্যাপারে সন্দেহ সংশয় প্রকাশ করছেন, আসলে তারা সঠিক বলছে না ভুল বলছেন? এই চুক্তি বাস্তবায়ন হবে কি হবে না? এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন প্রশাসন অ্যাকচুয়ালি কতটা কার্যকর ভূমিকা পালন করবে? ইরান এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সঠিকভাবে এগিয়ে যাবে কি না? সর্বোপরি এই চুক্তির মাধ্যমে ইরান এবং আমেরিকা কি পেল? ইরানের পরমাণু কর্মসূচি কি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে? কি হবে? এবং ইরান আসলে কি পাচ্ছে? হরমুজ প্রণালী কি খুলে যাচ্ছে নাকি যাচ্ছে না? এরকম অনেক প্রশ্ন আছে, অনেক বিষয়ের সমাধান এই চুক্তির ভেতরে আছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি একেবারে পার্ট টু পার্ট প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনা একটু লম্বা হতে পারে, আমি আশা করি ভিডিও ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থেকে এই বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করেন, তাহলে আপনাদের ভেতরে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর অবসান ঘটবে। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। তার আগে বলে রাখি, এই আলোচনা, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, চলুন এবার আলোচনায় যাই। সর্বপ্রথম কথা হচ্ছে, কি বিষয় নিয়ে কি কথা বলে এই চুক্তি হলো? এই চুক্তির মোট 14টি পয়েন্ট, 14টি কন্ডিশন। এই কথাগুলো আমেরিকা এবং ইরান বাস্তবায়ন করবে, এইভাবে কথা দিয়েছে এই সমঝোতার ভেতরে, এই প্রাথমিক চুক্তির ভেতরে। এই চুক্তি কিন্তু এখনও সই হয়ে যায়নি। ইরান এবং আমেরিকার পক্ষ থেকে একদম আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করা হয়েছে যে হ্যাঁ, আমরা এই চুক্তিতে এই পয়েন্টে রাজি। দুই পক্ষ একমত হওয়ার পরেই এই সমঝোতার বিষয়টা ক্লিয়ার করা হয়েছে এবং চুক্তিটা সই হবে। এই প্রাথমিক সমঝোতা যেটা বা প্রাথমিক চুক্তি যেটা, এটা সই হবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আগামী শুক্রবার। পাকিস্তানের ইসলামাবাদে হচ্ছে না, হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হলো না আমি শিওর না, তবে যাই হোক, এই চুক্তির ব্যাপারে ইরানের আগেই বলা যায় পাকিস্তান ঘোষণা দিয়েছিল যে দুই পক্ষের ভেতরে সমঝোতা একদম চূড়ান্ত পর্যায়ে। গত রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন অনেক গভীর আলাপ আলোচনার পর এই চুক্তি শেষ পর্যন্ত চূড়ান্ত হলো, সমঝোতা হলো এবং এখন বাকি যে কাজটুকু আছে চূড়ান্ত চুক্তির জন্য যে সমস্ত আলাপ আলোচনা সেগুলো পজিটিভলি এগিয়ে যাবে বলে তিনি আশা করেছেন। আগামী শুক্রবারে এই চুক্তি সই হবে। সই হওয়া মানেই আনুষ্ঠানিকতা কমপ্লিট হলো। প্রাথমিক চুক্তি মনে রাখতে হবে, এই চুক্তির কিন্তু দুইটা অধ্যায়। একটা অধ্যায় হচ্ছে এই যে 14টা পয়েন্টের উপরে ভিত্তি করে যে সমঝোতা হলো এটা প্রাথমিক চুক্তি, আর চূড়ান্ত চুক্তি হবে এই চুক্তি সই হওয়ার পরে আমেরিকা
ইরানের জন্য কিছু শর্ত পালন করবে। সেই শর্ত পালন করার পর আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হবে, মূল আলোচনা। তো প্রাথমিক আলোচনায় কি আছে, প্রাথমিক সমঝোতায় কি আছে, আমি আপনাদের সামনে সেই কথাগুলো একটু তুলে ধরি। সকালে আমি যদিও লাইভে বিস্তারিত তুলে ধরেছিলাম চুক্তির শর্তগুলো কি কি, তারপরেও আমি এখন আরেকবার শর্তগুলো তুলে ধরি সংক্ষেপে, তুলে ধরে তারপরে আমি মূল আলোচনায় চলে যাই। একদম আমি পড়ে পড়ে শোনাই। প্রথম শর্ত হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। 2 নম্বর হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান। 3 নম্বর হচ্ছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার। 4 নম্বর হচ্ছে ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি। 5 নম্বর হচ্ছে ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ খুলে দেয়া। 6 নম্বর হচ্ছে তেল ও তেলজাত পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত, নিজস্ব অর্থের উপর পূর্ণাঙ্গ প্রবেশের অধিকার দেয়া। এরপরে 7 নম্বর হচ্ছে ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন তহবিল যোগান দেবে আমেরিকা ও মিত্ররা। 8 নম্বর হচ্ছে 60 দিনের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এবং প্রাথমিক অর্থাৎ প্রাইমারি ও সেকেন্ডারি যে নিষেধাজ্ঞা আছে, আমেরিকার নিষেধাজ্ঞা, সেগুলো প্রত্যাহার। একই সাথে জাতিসংঘ ও IAEA তাদের যে প্রস্তাব রয়েছে ইরানের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রস্তাব পাশ করেছে, সেই সমস্ত প্রস্তাব প্রত্যাহার করা। 9 নম্বর NPT-তে সই করা দেশ হিসেবে ইরান পরমাণু বোমা বানাতে পারবে না, এই প্রতিশ্রুতি দেবে। আলোচনা চলার সময় আমেরিকা এই অঞ্চলে নতুন করে সেনা মোতায়েন করতে পারবে না এবং ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। 11 নম্বর হচ্ছে 60 দিনের আলোচনার মধ্যে ইরানের আটক থাকা $24 বিলিয়ন মুক্ত করে দেবে আমেরিকা। এই আলোচনা শুরুর আগে অর্ধেক অর্থ ছাড় করতে হবে। এই আলোচনা বলতে ওই যে পরমাণু ইস্যু নিয়ে যে চূড়ান্ত চুক্তির আলোচনা হবে, সেই আলোচনা শুরুর আগে 24 বিলিয়নের ভিতরে 12 বিলিয়ন ইরানকে দিতেই হবে। 12 নম্বরে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভাল করার জন্য একটা তত্ত্বাবধায়ক পদ্ধতি গঠন করতে হবে। 13 নম্বরে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই অনুমোদন হতে হবে। এই যে প্রাথমিক চুক্তি, এই চুক্তির ভিত্তিতে তো চূড়ান্ত চুক্তি হবে। সেই চূড়ান্ত চুক্তি যখন হবে তখন অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তা অনুমোদন করতে হবে। আর 14 নম্বর, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। শেষ, ইরানের আটকে থাকা অর্থের অর্ধেক ছাড় না দেওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে না। এরপরে তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এটা চূড়ান্ত আলোচনা শুরু করার আগেই এই কাজগুলো করতে হবে। আরও একটা আছে, ইরানের অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে পরিকল্পনা থাকতে হবে। এই 4টা শর্ত এই 14 নম্বরে। এরপরে গিয়ে বলছে চূড়ান্ত চুক্তির ব্যাপারে যা নিয়ে আলোচনা হবে তা হচ্ছে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলোর ভাগ্য কি হবে, সেগুলো নষ্ট করে ফেলা হবে নাকি আমেরিকাকে দেওয়া হবে নাকি ইরানের হাতে থাকবে, কি হবে, এইটা নিয়ে আলোচনা হবে। আর একটা বিষয় নিয়ে আলোচনা হবে যে ইউরেনিয়াম এনরিচ করতে পারবে কি পারবে না। আর একটা বিষয় আলোচনা হবে, সেটা হচ্ছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কি পারবে না, এটা নিয়ে। তবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করে দিতে হবে, এই রকম কথা কিন্তু নেই। এই 14 নম্বরের ভেতরে আর একটা বিষয় আছে যে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারবে কিনা, ইয়ে নিয়ে কোনো আলোচনাই হবে না, এটা এজেন্ডাতেই থাকবে না। এছাড়া আঞ্চলিক যে সমস্ত শক্তি প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি ইরান সমর্থন দেয়, তাদেরকে সমর্থন দেয়া যাবে কি যাবে না, এটা নিয়েও এই আলোচনায় কোনো কথা বলা যাবে না, এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এজেন্ডাতে থাকবে না। এই হলো মোট 14টা বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে যদি মোটামুটি একটু আলোচনা করি, এই যে শর্ত শরায়েত এগুলো আমরা শুনলাম, আমরা জানলাম, বুঝলাম। এরপরে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাহলে এই চুক্তি থেকে, প্রাথমিক যে চুক্তি হলো সেই চুক্তিতে জিতলো কে, হারলো কে, কার লাভ কার ক্ষতি, কে কি পেল। আমরা যদি এগুলো নিয়ে
আলোচনা করি, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখব যে এই চুক্তি থেকে প্রকৃতপক্ষে ইরানই লাভবান হয়েছে, অনেক বেশি লাভবান হয়েছে। এবং আমেরিকার অর্জন কিন্তু খুব একটা নেই। তার কারণ হচ্ছে, অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে আমেরিকায় আসলে ডিপ্লোমেসি চালানোর মতো খুব ব্রিলিয়ান্ট কোনো পার্সন এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নেই। এটা একদম নির্মম তিক্ত বাস্তবতার সত্য কথা। কেন বলছি যে এই চুক্তি থেকে ইরান বেশি লাভবান হয়েছে? এই চুক্তি থেকে আমেরিকা কী পেয়েছে আগে সেইটা বললে বাকিটা বোঝা যায় যে ইরান লাভবান হয়েছে না ক্ষতি হয়েছে। এই চুক্তি থেকে বেসিক্যালি আমেরিকা যা পাচ্ছে তা হচ্ছে প্রাথমিক চুক্তি থেকে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তো হরমুজ প্রণালী তো দুই পক্ষ আটকে রেখেছে, ইরান এবং আমেরিকা। আমেরিকাও খুলে দেবে, ইরানও খুলে দেবে। তাহলে আমেরিকার অর্জনটা কি এখানে? অর্থাৎ আমেরিকা যেটুকু খুললো সেটুকু ইরানের অর্জন, আর ইরান যেটা খুললো সেটা হচ্ছে আমেরিকার অর্জন। তাহলে এখানে হরমুজ প্রণালী খোলার যে অর্জনটা তার 50-50 ইরান এবং আমেরিকা ভাগাভাগি করে নিল। যদি তাই হয় তাহলে আমেরিকার পাওয়ার মাত্রাটা আরও কমে গেল। কারণ হচ্ছে এই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী খোলা ছিল, যুদ্ধ করতে এসে বরং হরমুজ প্রণালী ইরান আটকে দিল। এখন যুদ্ধ করে আমেরিকা যে হরমুজ প্রণালী খুলেছে তা কিন্তু না, চুক্তি করে খুলেছে। চুক্তি কি যুদ্ধের কারণে হয়েছে? না। এই আলোচনায় কি যুদ্ধের কারণে ইরান বসতে বাধ্য হয়েছে? না। বরং এই যুদ্ধের আগেই তো ইরান আমেরিকার সাথে আলোচনায় ছিল। আলোচনায় ছিল না তা তো না, যুদ্ধের কারণে আলোচনা বসেছে তা তো না, যুদ্ধের আগেও তো আলোচনা ছিল। অতএব আমেরিকা যে দাবি করছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেট তিনি বলছেন যে সামরিক শক্তি প্রয়োগের কারণে, সামরিক শক্তির কারণে, আমেরিকার সামরিক শক্তির কারণে ইরান এই আলোচনা টেবিলে বসতে বাধ্য হয়েছে। নো, একেবারে অ্যাবসলিউটলি মিথ্যে কথা, ভুল দাবি। কেন ভুল দাবি? আমি তো বললাম যে এই যুদ্ধবিগ্রহ আমেরিকার যে সামরিক শক্তির কথা বলছে, এই শক্তি প্রয়োগের আগেই তো ইরান আমেরিকার সাথে আলোচনা করছিল। তাহলে সামরিক শক্তি প্রয়োগের পরে কিভাবে আলোচনা আসলো? বরং সামরিক শক্তি প্রয়োগ করতে এসে আমেরিকা বড় বিপদে পড়ে যায়। যে পরিমাণে তার ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, তো আমার কথা না, মার্কিন চ্যানেলের কথা, মার্কিন গণমাধ্যমের কথা, মার্কিন নেতাদের কথা, মার্কিন কংগ্রেসম্যানদের কথা, তারাই সবাই বলছে যে এই চুক্তি থেকে কী পেলাম। গতকাল ডেমোক্রেটিক একজন সদস্য, মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য সেথ মোল্টন, তিনি বলেছেন কি যে আমেরিকার জন্য এই চুক্তি লস, লস এবং লস। কেন লস? তিনি বলছেন যে এই চুক্তি থেকে হরমুজ প্রণালী খোলা ছাড়া আর কিচ্ছুই পাচ্ছে না আমেরিকা। এই যে পরমাণু কর্মসূচি, সেটা ইরান বন্ধ করবে না। ওই যে হাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আছে যেটা, সেটা কি করবে এবং ইউরেনিয়াম এনরিচ করতে পারবে কিনা ইরান, সেটা নিয়ে আলোচনা হবে। তা সেখানে তো ইরান এমন কোনো বাজে অবস্থায় পড়েনি যার প্রেক্ষাপটে আমেরিকার কাছে নাকে খত দিয়ে ওই চুক্তি করতে হবে। ইরান তা করবে না, আপনারা নিশ্চিত থাকুন। এই যে চুক্তিটা হয়েছে এটা কিন্তু ইরানের কথাই চুক্তি হয়েছে যে এইভাবে আঘাত হবে, তা না হলে আমরা নেই। তার মানে যুদ্ধ সর্বপ্রথমে বন্ধ করতে হবে সমস্ত জায়গায়, লেবানন সহ সব জায়গায়। তারপরে আপনার ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তার অর্থ ছাড় দিতে হবে, তার উপরে যে নৌ অবরোধ দিয়ে রেখেছে সেটা খুলে দিতে হবে। কখন? সেকেন্ড টাইম যে আলোচনা হবে সেই আলোচনা শুরুর আগে। তার মানে আপনাকে আগে ইরানের হাত ভরে দিয়ে তারপরে সেকেন্ড আলোচনায় যেতে হবে। সেকেন্ড আলোচনায় গিয়ে কী পাবেন আপনি? ইরান পরমাণু কর্মসূচি চালাবে, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কি পারবে না, কোন মাত্রায় করবে, সমৃদ্ধ ইউরেনিয়াম কি করবে, এটা নিয়ে আলোচনা হবে। আর ইরান এই কথা বলেছে যে আমরা পরমাণু বোমা বানাবো না। তো এটা তো ইরান সবসময় বলেই আসছে, এর নতুন কথা না। ইরানের পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে কখনো বলা হয়নি আমরা পরমাণু বোমা বানিয়েছি বা পরমাণু বোমা বানাবো। তারা তো সবসময় বলছে যে আমরা বানাইনি, বানাবোও না। অতএব এই কথা ওই চুক্তিতে বলা ইরানের কাছে নতুন কিছু না। তাইলে আমেরিকার অর্জনটা কি? বরং এখন অর্জনটা কি ইরানের? $300 বিলিয়ন দিতে হবে ইরানের পুনর্গঠন। ইরানের যুদ্ধ করেছে, ক্ষয়ক্ষতি করেছে, সেগুলো দেবে না? সেইগুলো দিতে $300 বিলিয়ন, 1-2 বিলিয়ন 3 বিলিয়ন না, $300 বিলিয়ন। 1000 বিলিয়ন $1 ট্রিলিয়ন। 300
বিলিয়ন ডলার, এখানে বিপুল পরিমাণ অর্থ। ইরানের যে 24 বিলিয়ন ডলার আটকে রেখেছে সেগুলো ছাড় দিতে হবে, এবং সেটা ওই ফাইনাল চুক্তি হোক না হোক তার আগেই 24 বিলিয়ন ডলার দিয়ে দিতে হবে। এরপরে এই যে 60 দিন সময় পাচ্ছে, এই 60 দিন ইরান ফ্রিলি তেল সমস্ত সব কিছু বিক্রি করতে হবে, এবং সেই যে তেল গ্যাস বিক্রি করা যে অর্থ, সেই অর্থ ইরান তার ভান্ডারে নিয়ে নিতে পারবে, কেউ আটকাতে পারবে না। এরপরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইনট্যাক্ট থাকছে, একদম কোনো রকমের হাত দেওয়া যাবে না সেখানে, এ নিয়ে কোনো আলোচনা হবে না। আবার এই যে হিজবুল্লাহ, হামাস, হুতি, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স, বিভিন্ন জায়গায় যে সমস্ত আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো আছে, এইগুলোর ব্যাপারে ইরান কি করবে না করবে সম্পূর্ণ ইরানের ব্যাপার, এই নিয়ে কোনো কথা হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এতদিন ধরে যে এদের ব্যাপারে ইসরায়েলের যে শর্ত ছিল, আপত্তি ছিল যে ইরান এদেরকে সাপোর্ট দিচ্ছে, এই কারণে এরা শক্তিশালী হয়ে উঠছে আর এরা আমার বিরুদ্ধে লড়াই করছে, এই নিয়ে কোনো আলোচনাই হবে না। অর্থাৎ এই সংগঠনগুলো যেমন ছিল তেমন থাকবে, এদেরকে ইরান সমর্থন দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ ইরানের ব্যাপার। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইরানের আশপাশে যত মার্কিন সেনা মোতায়েন আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করে কোথায় নেবে? ইরানের আশপাশে যে সমস্ত সেনা মোতায়েন আছে তারা তো এই যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন, এই সমস্ত দেশে, ইরাকে, তুরস্কের ঘাঁটিতে, বা আজারবাইজানে যদি থাকে, উজবেকিস্তান, তাজিকিস্তানে যদি থাকে, এই সমস্ত যায়। তো এগুলো সরিয়ে নিতে হলে আমেরিকার জন্য তো সেটা বিরাট একটা পরাজয়। আমেরিকা তার সেনা মোতায়েন রাখতে পারবে না এলাকায়। এই আলোচনা চলার সময় ইরানের আশপাশে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা কোনো নতুন সেনা মোতায়েন করতে পারবে না, এবং ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না। এইভাবে আমরা যদি সব দেখি তাহলে একদম পরিষ্কার হয় এই চুক্তিতে প্রাথমিক সমঝোতা যেটা হলো, যেটা শুক্রবারে সই হবে, এই সমঝোতায় ইরান ব্যাপকভাবে লাভবান। আমেরিকা কতটুকু ক্ষতিগ্রস্ত হলো চুক্তিতে আমরা সে কথা যদি নাও বলি, তাহলে একথা বলতে হবে এই যুদ্ধ করতে এসে আমেরিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে যে আমেরিকার মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে, ইসরায়েলের মতো একটা শক্তিধর শক্তির বিরুদ্ধে অ্যাট এ টাইম ইরান লড়াই করলো একা, এবং 40 দিনের বেশি লড়াই করে, কার্যত 100 দিনের বেশি হয়ে গেছে এই সংকট জিয়ে রয়েছে। তারা ইরানকে পরাজিত করতে পারেনি, কোনো কিছুতে বাধ্য করতে পারেনি, আত্মসমর্পণ করতে পারেনি, বরং ইরানের লোকজন এখন বলছে যে এই আমেরিকা ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। ইরানের একজন সামরিক কমান্ডার বলেছেন যে ইরানের জনগণের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি শত্রুদের উপর এখন চাপিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই চুক্তি ইরানের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট, সেইভাবে দেখছে তারা। এই জায়গায় প্রশ্ন আসছে, ইসরায়েল কি এই চুক্তি মানবে? যদি না মানে তাহলে কি হবে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি এই চুক্তির প্রতি বিশ্বস্ত থাকবে? সেটাও একটা প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই চুক্তির প্রতি বিশ্বস্ত থাকবে কিনা সেটা দিয়ে যখন প্রশ্ন, এই কারণে সেই প্রশ্ন আসছে। এর আগে অনেক সময় আলোচনা চলার ভেতরে, কূটনৈতিক আলোচনা চলছে, প্রক্রিয়া চলছে, এর ভেতরে আমেরিকা হামলা চালিয়ে বসেছে, অন্তত দুইবার এরকম হয়েছে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করা আসলে কঠিন। তবে এটাও ঠিক, এই চুক্তি তো তাদের আমলেই হয়েছে, তারা জেনে বুঝে করেছে। এই চুক্তি থেকে যদি বেরিয়ে যায়, ছিঁড়ে ফেলে ওই চুক্তি, বা এই চুক্তিকে যদি তারা অমান্য করে, তাহলে তাদের দুর্নাম বদনাম। যদিও দুর্নাম বদনামের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কতটুকু শঙ্কিত, কতটুকু ভয় পায়, সেটা একটা বড় প্রশ্ন। এবার সে ইসরায়েল মানবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। অনেকেই আশঙ্কা করছেন ইসরায়েল এই চুক্তি মানতে নাও পারেন। আমি সকালের লাইভে বলেছিলাম যে ইসরায়েলের মারিফ পত্রিকা সে বলছে, বা আরও কোনো গণমাধ্যমে এসছে, কোনো মন্ত্রী বা নেতা তারা বলছেন যে এই চুক্তি আমেরিকা ইরানের ব্যাপারে, এই চুক্তির সাথে আমরা নেই, আমাদের থাকার কোনো কারণ নেই, আমরা এই চুক্তি মানতে বাধ্য না। এটা আমেরিকা ইরান আর লেবাননের ব্যাপারটা আমাদের ব্যাপার, এটা আমেরিকার ব্যাপার না। আমরা কি করব সেই সিদ্ধান্ত আমাদের। তার মানে দাঁড়াচ্ছে, যদি ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনে বা মার্কিন সরকারের কথা না শুনে ইসরায়েল এখানে যুদ্ধ খেলায় বর্ত থাকে, তাহলে ইরানকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়াতে হবে। তখন অ্যাসিড টেস্ট হবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি, কারণ ডোনাল্ড ট্রাম্পের চুক্তি ইসরায়েল না মেনে যুদ্ধ করছে। তখন ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে আবার যদি আমেরিকা ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ওই সেই জেলাও সেই কদুই হলো।
সে কারণে এই চুক্তি বাস্তবায়ন হবে কি না, এই চুক্তি আসলে বিশ্ববাসীর জন্য শান্তির কারণ, লাভের কারণ হবে কি না, তা মূলত অনেকটা নির্ভর করছে ইসরায়েলের উপরে। ইসরায়েল যদি এখানে এদিক ওদিক করে তাহলে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আমি একটা মতামত, আমার মতামত দিয়ে রাখি। এই চুক্তি যাতে লঙ্ঘন করতে না পারে তার জন্য একটা ক্লজ থাকা উচিত যে এই চুক্তি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সাথে আর একটা কথা থেকে যাচ্ছে, সেটা হলো যে এই যে যুদ্ধ বিগ্রহ হলো, যুদ্ধের ক্ষতিপূরণ দেবে, অনেক চুক্তি হচ্ছে, অনেক কিছু হবে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে যে সমস্ত বড় বড় কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার, বিজ্ঞানী যারা শহীদ হলেন, তাদের জীবনের মূল্য কি হবে এবং তাদের জীবনের কি হবে, অর্থাৎ তাদেরকে কি আর ফিরিয়ে দেওয়া যাবে, কেন যুদ্ধ করলো এবং তাদেরকে হত্যা করা হলো, এই ব্যাপারে ইসরায়েল আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা সে প্রশ্ন কিন্তু থাকলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মতামত জানতে চাই। অনেকেই আশঙ্কা করছেন ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না বা মাঝখানে নাশকতামূলক তৎপরতা চালাতে পারে, স্যাবোটাজ করতে পারে। আপনাদেরও কি এমনটাই মনে হয়, নাকি আপনারা মনে করেন এই চুক্তি স্বাভাবিকভাবে বাস্তবায়ন হবে যেহেতু আমেরিকা আছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।